অনেক রাত্রে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল। কে আমার গলা টিপে ধরেছে। দুখানা লোহার মতো শক্ত হাত আমার গলার উপর ক্রমেই বেশ জোর করে চেপে বসতে লাগলো। প্রাণ যখন যায় আচম্বিত আমার গলার উপর থেকে সে মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল। তারপরে ঘরময় খুব একটা ঝটাপটি ও হুড়োহুড়ির শব্দ, কিন্তু তখন সেদিকে মন দেবার মতো সময় আমার ছিল না। গলা টিপুনির যন্ত্রণায় তখনও আমি ছটফট করছি। ঘটনাটি আচম্বিতে ঘটল ওলাইতলার বাগান বাড়িতে। কুসুমকলির ব্যাকস্টেজে আজ শুনছেন বিশিষ্ট সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের ভূতের গল্প ওলাইতলার বাগান বাড়ি। স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন। তারপর থেমে থেমে বললেন, ওলাইতলার বাগান বাড়ি? আপনিও ওলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন? কিন্তু কেন? মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী মশাই আছেন না, উনি একটা বিজ্ঞাপন দিয়েছেন, তার একজন ম্যানেজার দরকার। ও, তা 300 টাকা মাইনে তো? কেমন, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ, সেই বিজ্ঞাপনটির কথাই আমি বলছি। তারাও একই কথা বলেছিল। কারা? আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল। গত 8 সপ্তাহে 8 জন লোক এই স্টেশনে নেমে ওলাইতলার বাগান বাড়িতে গেছে, কিন্তু তারা কেউ আর এ পথ দিয়ে ফেরেনি। বুঝলেন মশাই, তারা কেউ আর ফেরেনি। তার মানে? মানে টানে জানি না, প্রত্যেকে এসেছে আপনার মতো ঠিক শনিবারে আর ঠিক সন্ধ্যে 6টার গাড়িতে। আশ্চর্য কথা, 8 সপ্তাহে 8 জন! জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজারের দরকার? আমার মনটা কেমন ছাদ করে উঠল। জিজ্ঞেস করলাম, এই জমিদার বাবুকে আপনি চেনেন? তবে তার নাম শুনেছি। অল্পদিন হলো এখানে এসে পুরো বাগান বাড়িখানা কিনে বসবাস করছেন। তার সম্বন্ধে নানা কানাঘুষো শোনা যায় বটে। আজ পর্যন্ত গায়ের কেউ তাকে দেখেনি। দিনের বেলা ওই বাগান বাড়িখানা পুরো বাড়ির মতো পড়ে থাকে, কেবল রাত্রেই তার ঘরে ঘরে আলো জ্বলে। লোকজনকেও দেখা যায় না। ও বাড়ি সবই অদ্ভুত। আজ অমাবস্যা, আকাশে চাঁদ উঠবে না, তার উপর মেঘের পর মেঘ জমে আছে। ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলাম বৃষ্টি আসতে দেরি নেই। সঙ্গে আমার শখের বুলডগ রোভার। ওলাইতলার বাগান বাড়ির থেকে অগ্রসর হবার উপক্রম করলাম। স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই। লোকটার মাথায় বোধহয় ছিট আছে, নাহলে এমন সব আজগুবি কথা বলে। স্টেশন মাস্টার ডেকে বললেন, মশাই, তাহলে নিতান্তই যাবেন? এইরকমই তো মনে করছি। ও আচ্ছা, তাহলে পথঘাট একটু দেখে শুনে যাবেন, বুঝলেন? ওলাইতলার বাগান বাড়ির ঠিক আগেই একটা কবরস্থান আছে। আগে সেখানে খ্রিস্টানদের গোড় দেয়া হতো। গোরস্থানটার ভারী বদনাম, সন্ধ্যার পর ওদিকে কেউ যেতেই চায় না। আমি আর থাকতে পারলাম না। বললাম, মশাই, মিথ্যে আমায় ভয় দেখাচ্ছেন। আমি কাপুরুষ নই, দরকার হলে ওই গোরস্থানে শুয়েই রাত কাটাতে পারি। অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোকে যেমন ভাবে তাকায়, সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসলেন, কিন্তু মুখে আর কিছু বললেন না। দামোদর নদীর ধারে ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান আর প্রকাণ্ড বাড়ি। মাইলখানেক পথ চলার পর যখন তার ফটকের সামনে গিয়ে দাঁড়ালাম, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। দেউড়ুতে দারোয়ানের কোনো সাড়া না পেয়ে ফটক ঠেলে ভেতরে গিয়ে ঢুকলাম। আমার হাতে ছিল একটা টর্চ। তারই আলোয় যতটা পারা যায় দেখতে দেখতে এগোতে লাগলাম। অনেক কালের পুরনো বাগান, আর তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাই উচিত। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলাম
পানায় তার জল নজরে পড়ে না। ঘাটগুলো ভগ্ন দশা, বাড়িখানার অবস্থাও তথৈবচ। ভাঙা জানলা, ভাঙা থাম, চুন বালি সব খসে পড়ছে। যে জমিদার ৩০০ টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন, এইখানে তার বাস, মনে খটকা লাগলো। অসংখ্য ঝিঝি পোকার আর্তনাদ ছাড়া কোনো জনপ্রাণীর সাড়া নেই, অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলাম, বাড়িতে কে আছে? সামনে ঘর থেকে মোটা গলায় সাড়া এলো, ভেতরে আসুন। ঘরের ভেতরে ঢুকলাম। মস্ত বড় ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জাল, দেওয়ালে দেওয়ালে কালি ঝুল, মেঝেতে 1 ইঞ্চি পুরো ধুলো। একটা ময়লা রং ওঠা টেবিল, 3খানা ভাঙা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাব নেই। অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরাজীর্ণ বুড়ো আদর গায়ে একখানা চেয়ারের উপর বসে আছে। তার বুকের সবকটি পাঁজরা গোনা যায়। বুড়ো কথা কইলে ঠিক যেন হাড়ির ভেতর থেকে তার গলার আওয়াজ বেরোলো। সে বলল, আপনি কাকে চান? আমি বললাম, জমিদার কৃতান্ত বাবুকে। ও নাম আমারই, আপনার কি দরকার? আপনি একজন ম্যানেজার রাখতে চান, তাই। ও, বুঝেছি, আর বলতে হবে না, বসুন। কৃতান্ত বাবুর কাছে গিয়েই রোভার হঠাৎ গর্র করে গর্জে উঠল। কৃতান্ত বাবু ক্রুদ্ধ স্বরে বললেন, ও কি, সঙ্গে কুকুর এনেছেন কেন? কামড়াবে নাকি? রোভারকে এক ধমক দিলাম। সে গর্জন বন্ধ করলো বটে, কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে কৃতান্ত বাবুর দিকে তাকিয়ে রইল। বিরক্তভাবে কৃতান্ত বাবু বললেন, ওসব কুকুর টুকুর এখানে চলবে না, ওকে এখনই তাড়িয়ে দিন। আমি বললাম, ওকে তাড়ালেও ও যাবে না। রোভার আমায় ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, রাত্রেও আমার সঙ্গে ঘুমোয়। রাত্রেও ও বেটা আপনার সঙ্গে ঘুমোয়? কি বিপদ, কি বিপদ বলে কৃতান্ত বাবু চিন্তিত মুখে ভাবতে লাগলেন। রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমোবে শুনে কৃতান্ত বাবুর এতটা দুশ্চিন্তার কারণ বুঝতে পারলাম না। খানিকক্ষণ পর কৃতান্ত বাবু উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, আপনার খাওয়া শোয়ার ব্যবস্থা করে আসি। আমি বললাম, সেজন্য আপনার ব্যস্ত হবার দরকার নেই, আমি যে জন্য এসেছি সেই কথাই হোক। আজ আমার শরীরটা ভালো নেই, কথাবার্তা কাল সকালে হবে। এই বলে কৃতান্ত বাবু বেরিয়ে গেলেন। খানিক পর তিনি ফিরে এসে বললেন, আসুন, সব প্রস্তুত। তার পেছন পেছন অগ্রসর হলাম। মস্ত উঠোন ও অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে উঠলাম। বাড়ির সর্বত্রই ভগ্ন দশা, ধুলো আর জঞ্জালের স্তূপ, চামচিকার বাদুরের আনাগোনা। একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না। নির্জন বাড়ি যেন খাঁ খাঁ করছে। একটা ছোট ঘরে গিয়ে ঢুকলাম। ঘরখানা খুব বেশি নোংরা নয়। একপাশে ছোট একখানা চৌকি, তার ওপর বিছানা পাতা, তার একপাশে থালায় খাবার সাজানো রয়েছে। কৃতান্তবাবু বললেন, এখনই খেয়ে নিন, নইলে সব খাবার ঠান্ডা হয়ে যাবে। নানা কথা ভাবতে ভাবতে মাথা হিট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃতান্তবাবু এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছেন, আর তার কোটরগত 2 চক্ষুর ভেতর থেকে যেন দুটো অগ্নিশিখা জ্বলছে। আমি মুখ তুলে তাকাতেই সে আগুন নিভে গেল। মানুষের চোখ যে অমন জ্বলতে পারে আমি জানতাম না, ভয়ানক। কৃতান্তবাবু বললেন, আজ তাহলে আসি, খেয়ে দিয়ে আপনি শুয়ে পড়ুন। বলে যেতে যেতে দাঁড়িয়ে পড়ে বললেন, আর দেখুন, রাত্রে এ ঘরে জানলাগুলো যেন খুলবেন না, একেই তো বৃষ্টি হচ্ছে, তার উপর। বলতে বলতে হঠাৎ থেমে গেলেন। আমি বললাম, থামলেন কেন, কি বলছিলেন বলুন না। কৃতান্তবাবু বললেন, ওধারে জানলা খুললে গোরস্থান দেখা যায়। তো দেখা গেলেই বা, সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন সব গোলমাল শুনতে পাবেন রাত্রে মানুষ যা দেখতে বা শুনতে চায় না। আমি তাচ্ছিল্যের হাসি হাসলাম। কৃতান্তবাবু বললেন, হ্যাঁ, আর একটা কথা,
আপনার ওই বিশ্রী বুলডগটাকে বেঁধে রাখবেন। কুকুর অপবিত্র জীব, রাত্রে ও যে বিছানায় গিয়ে উঠবে এটা আমি পছন্দ করি না, বুঝলেন? আচ্ছা। কৃতার্থবাবু বেরিয়ে গেলেন, কিন্তু তার শেষ ইচ্ছা আমি পূর্ণ করিনি। রাত্রে রোভার আমার বিছানায় আমার সাথেই শুয়েছিল। অনেক রাত্রে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল। কি আমার গলা টিপে ধরেছে, দুখানা লোহার মতো শক্ত হাত আমার গলার উপর ক্রমে বেশ জোর করে চেপে বসতে লাগলো। প্রাণ যখন যায় যায়, আচমবিতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল। তারপর ঘরময় খুব একটা ঝটপটি ও হুড়োহুড়ির শব্দ, কিন্তু তখন সেদিকে মন দেবার মতো সময় আমার ছিল না। গলা টিপুনি যন্ত্রণায় তখন আমি ছটফট করছি। অনেক পরে যখন যন্ত্রণাটা একটু কমলো, তখন ঘর স্তব্ধ, কোনো হুটোপুটির আওয়াজ নেই। বিছানা থেকে উঠলাম আমি। আলোটা নিভে গিয়েছিল, আবার জ্বাললাম। টের পেলাম যে আমার আক্রমণ করেছিল সেও নেই ঘরে। বিছানায় রোভারও নেই। রোভার, রোভার বলে অনেকবার ডাকলাম, কিন্তু সাড়া পেলাম না। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা বেজে গেছে। দরজা দিয়ে বাড়ির ভেতর দিকে তাকিয়ে দেখলাম অন্ধকার যেন জমাট বেঁধে আছে। সে অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে। সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতো আমার ঘাড়ের উপর লাফিয়ে পড়বার জন্য প্রস্তুত হয়ে আছে। চট করে দরজাটা আবার বন্ধ করে দিলাম। ঘরে এই দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিলাম, কিন্তু যে আমায় আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে আমার ঘরে এসেছিল? এদিক ওদিক তাকিয়ে ঘরের ভেতর আরেকটা দরজা দেখতে পেলাম। ঠেলতে সেটা খুলে গেল এবং ভক করে একটা ভীষণ দুর্গন্ধ এসে আমায় যেন আচ্ছন্ন করে দিল। হ্যারিকেনটা তুলে ভালো করে দেখলাম। সে কি ভীষণ দৃশ্য! ঘরের মেঝেতে রাশি রাশি হাড়গোড়, মরার মাথার খুলি আর রক্তমাখা কাঁচা নাড়ি ভুড়ি ছড়িয়ে পড়ে আছে। একদিকে একটা কাঁচা মরার মুন্ডও মাটির উপর পড়ে হাঁ করে তাকিয়ে আছে। দুম করে দরজাটা আবার বন্ধ করে দিলাম। আমি কি তাহলে কোন পিশাচের পাল্লা এসে পড়েছি? আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিলাম। বাইরে আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে হুড়হুড় করে বৃষ্টি পড়ছে। ফালা ফালা হয়ে বিদ্যুৎ চমকাচ্ছে আর বো বো করে ঝোড়ো হাওয়া বইছে। আরও কি, বিদ্যুতের আলোয় বেশ দেখা গেল সামনের তালগাছ তলায় দাঁড়িয়ে লিকলিকে চেহারার একটা ছেলে বেয়ারা গলায় গান গেয়ে নাচছে। হঠাৎ ভয়ানক করাত করাত শব্দে বিদ্যুৎ চমকালো, গানও থেমে গেল। তারপর তালতলায় ছেলেটাকেও আর দেখা গেল না, কিন্তু ঝোড়ো হওয়ার চারদিকে সে অন্ধকার আর দুর্যোগের মধ্যে নানান রকম ভয়ানক আওয়াজ কানে আসতে লাগলো। কখনো মনে হয় একদল আতুরে শিশু টে টে করে কাঁদছে কোথাও, কখনো শুনি আড়াল থেকে কে যেন খিলখিল করে হাসছে। মাঝে মাঝে কে যেন ঝমঝম করে মল বাজিয়ে যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি। থেকে থেকে এখানে ওখানে ভুতুরে আলো জ্বলছে নিচ্ছে। বাগানের কোন কোণা থেকে একটা হুলো বেড়াল একবারও না থেমে কি বল চেঁচাচ্ছে, মেয়াও মেয়াও মেয়াও। আজ কি এখানে রাজ্যের ভূত প্রেত দৈত্য দানব এসে জড়ো হয়েছে, নাকি ভয়ে আমারই মাথাটা খারাপ হয়ে গেছে? যা দেখছি শুনছি সমস্তই অলীক কল্পনা। ও আবার কে? ঘরের দরজা কে ঠেলছে? আতঙ্কে আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। জানি না দরজার ওপাশে দাঁড়িয়ে কোনো বিভৎস মূর্তি আমার জন্য অপেক্ষা করছে। আবার কে যেন দরজা ঠেলল। আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল। তারপরেই আবার দরজায় ঘন ঘন ধাক্কা আর সাথে সাথে রোভারের ঘেউ ঘেউ। বাঁচলাম যেন। এই যে আমার রোভারের ডাক। ছুটে গিয়ে দরজা খুলে দিতেই রোভার এসে এক লাফে আমার বুকের ভেতর ঝাঁপিয়ে পড়ল। এই নির্বান্ধব ভুতুরে পড়েতে রোভারকে পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এই পৃথিবীতে আমার আর কেউ নেই। হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল। হে কি, ওর মুখময় রক্ত কেন? অবাক হয়ে ভাবছি, এমন সময় বাইরের বাগান থেকে অনেক লোকের গলা পেলাম। জানলা ধারে গিয়ে দেখি 6-7টা লণ্ঠন নিয়ে 14-15 জন লোক বাড়ির দিকেই আসছে। তাদের পোশাক দেখেই বুঝলাম তারা পুলিশের লোক।
এবং সেই ভিড়ের ভেতর স্টেশন মাস্টারকেও দেখতে পেলাম যখন, বুঝতে বাকি রইল না যে থানায় খবর উনিই দিয়েছিলেন। মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে পড়লাম। পুলিশের লোকেরা সিঁড়ির তলাতে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে গোলমাল করছিল। ব্যাপার কি? ভিড় ঠেলে সেদিকে এগিয়ে দেখি জমিদার কৃতান্ত চৌধুরীর কুচকুচে কালো আর লিকলিকে হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় পড়ে আছে। তার চোখ দুটো কপালে উঠেছে এবং সে চোখ দেখলেই বোঝা যায় কৃতান্তবাবু আর ইহলোকে বর্তমান নেই। কৃতান্তবাবুর গলাদেশে মস্ত একটা গর্ত, তার ভেতর থেকে তখনও রক্ত ঝরে চলেছে। এতক্ষণে বুঝলাম রোভারের মুখেও কার রক্ত লেগে আছে। তাহলে এই কৃতান্ত চৌধুরী আমায় আক্রমণ করতে গিয়েছিল। তারপর রোভার তার টুটি কামড়ে ধরে এই যাত্রার মতো তার সব লীলা খালা শেষ করে দিয়েছে। স্টেশন মাস্টার দুই চোখ বিস্ফারিত করে বলছেন, এ কি অসম্ভব কাণ্ড। ইন্সপেক্টর বললেন, আপনি কি বলছেন? স্টেশন মাস্টার ভালো করে কৃতান্ত চৌধুরীর মুখের উপর ঝুঁকে পড়ে তার মুখখানা দেখে বললেন, না, কোনোই সন্দেহ নেই, এ হচ্ছে এই গায়ের ভুবন বসুর লাশ। ঠিক 2.5 মাস আগে ভুবনবাবু কলেরায় মারা গিয়েছেন, কিন্তু তার দেহদাহ করা যায়নি, কারণ তার লাশ কোথাও গায়েব হয়ে গিয়েছিল।